সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মণ্ডল, সহকারী শিক্ষক, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। BNIS হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়টি তোমাদের নির্বাচনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে আমি অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেই অধ্যায়টি হচ্ছে অধ্যায় 4, এবং অধ্যায় 4-এর আমি যে পাঠটি নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব, সেই পাঠটি হচ্ছে আলোচ্য পাঠ 4, বাংলাদেশের শিল্প। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে বাংলাদেশের শিল্প সম্পর্কে আমি আলোচনা করতে গিয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি যে আলোচনা করব, সেই আলোচ্য বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের শিল্প, অর্থাৎ বাংলাদেশের শিল্প সম্পর্কে আমরা জানব, বাংলাদেশের বস্ত্র শিল্প সম্পর্কে জানব, বাংলাদেশের পোশাক শিল্প সম্পর্কে আমরা বিস্তারিত জানব, বাংলাদেশের চামড়া শিল্প সম্পর্কেও জানবো, এবং পরিশেষে আমরা বাংলাদেশের পাট শিল্প সম্পর্কেও জানব। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার প্রেক্ষিতে আমরা এখন মূল আলোচনায় যেতে পারি। তাহলে মূল আলোচনায় প্রথমে আমরা দেখব বাংলাদেশের শিল্প। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং এদেশের অধিকাংশ মানুষ কৃষির উপরে নির্ভরশীল এবং কৃষি কাজ করে তারা জীবন ধারণ করে। কিন্তু বর্তমানে বাংলাদেশের শিল্পের ক্রমবর্ধমান বিকাশ হচ্ছে, কিন্তু কৃষির পাশাপাশি বর্তমান বাংলাদেশে শিল্পের ক্রমবর্ধমান বিকাশ হচ্ছে, যা নিম্নে কয়েকটি শিল্পের সম্পর্কে বর্ণনা করা হলো। অর্থাৎ বাংলাদেশে যে আমাদের যে শিল্পগুলো ক্রমবর্ধমান বিকাশিত হচ্ছে বা বিকাশ হচ্ছে, সেই শিল্পের সম্পর্কে আমরা কয়েকটি শিল্প সম্পর্কে আলোচনা করব। বস্ত্রশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। অর্থাৎ আমাদের যে শিল্পগুলো রয়েছে, সেই শিল্পগুলোর মধ্যে বস্ত্রশিল্প একটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলায় অধিকাংশ বস্ত্রকল রয়েছে। আমার বাংলাদেশের যে বস্ত্রশিল্পগুলো রয়েছে, তার অধিকাংশ বস্ত্রকলগুলো ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে অবস্থিত। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। বস্ত্রশিল্পেরই একটি অংশ হচ্ছে তাঁত শিল্প। এই তাঁতের মাধ্যমে যে একসময় বাংলাদেশে উন্নত মানের সুতি, সিল্ক এবং জামদানি শাড়ি তৈরি করা হতো। একসময় এদেশের তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। অর্থাৎ বাংলাদেশে এই তাঁত শিল্পে একসময় যে মসলিন কাপড় ছিল, সেই কাপড়টি জগৎ বিখ্যাত, অর্থাৎ বিশ্বের মধ্যে খ্যাতি অর্জন করেছিল এই মসলিন শাড়ি। এদেশের বস্ত্র ব্যাপক চাহিদা রয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্র শিল্পগুলো দেশের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না। অর্থাৎ বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে, সেই জনসংখ্যার তুলনায় বাংলাদেশে যে বস্ত্রশিল্পের বস্ত্রকলগুলো রয়েছে, তাদের উৎপাদিত এই বস্ত্র বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে পারে না। এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। অর্থাৎ আমাদের যখন কোনো জিনিসের মৌলিক বা কোনো জিনিসের চাহিদা যখন পূরণ হয় না, তা আমরা অন্য দেশের উপরে শরণাপন্ন হই বা অন্য দেশ থেকে সেই জিনিসগুলো আমদানি করে। তেমনি আমাদের বস্ত্রের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে আমরা বস্ত্র আমদানি করে থাকি। প্রিয় শিক্ষার্থী, পাশের ছবিতে বাংলাদেশের তাঁত শিল্পের দেখানো হয়েছে। অর্থাৎ এক সময় আমাদের যে বাংলাদেশে তাঁত শিল্প বিখ্যাত ছিল, হাতে তৈরি তাঁতের কাপড়, যে সুতি, সিল্ক, জামদানি শাড়ি তৈরি করা হতো, যে এক সময়ের সেই বিখ্যাত তাঁত শিল্পের এখানে কারিগরদের তো মানে তাঁতের কাপড় তৈরি করছে, তাঁত শিল্পে সুতি বা সিল্ক শাড়ি তৈরি করছে, এই চিত্রের মাধ্যমে যা আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থী, পোশাক শিল্প। এখন আমরা জানবো পোশাক শিল্প সম্পর্কে। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। অর্থাৎ বাংলাদেশের যে শিল্পগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশে মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশে যে জাতীয় আয় করে থাকে বাংলাদেশ সরকার, সে আয়ের সিংহভাগ মানে অধিকাংশ আয়ের এই রপ্তানি, তৈরি পোশাক রপ্তানি করে আয় করে থাকে বাংলাদেশ সরকার। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। অর্থাৎ বাংলাদেশে যে পোশাক কারখানাগুলো রয়েছে, এখানে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ নারী পুরুষ এই পোশাক শিল্পে কাজ করে।
তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে পোশাক কারখানাগুলো রয়েছে, এই পোশাক কারখানা যারা লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করতেছে এবং তাদের নিরলস কাজের বা পরিশ্রমের মাধ্যমে যারা যে পোশাক উৎপাদন করে বা পোশাক তৈরি করে, সেগুলো বিদেশে রপ্তানি করে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে। পাশের ছবিতে পোশাক কর্মীরা কারখানায় কাজ করছে। অর্থাৎ আমরা প্রিয় শিক্ষার্থী, পাশের ছবিতে আমরা লক্ষ্য করতে পারি যে পোশাক শিল্পে বা পোশাক কারখানায় নারী কর্মীরা তারা পরিশ্রম করে তারা পোশাক উৎপাদন করছে এবং এই পোশাক আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। প্রিয় শিক্ষার্থী, চামড়া শিল্প। বাংলাদেশের চামড়া শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প। পোশাক শিল্পের পাশাপাশি চামড়া শিল্প আমরা বলতে পারি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শিল্প। চামড়া শিল্পে চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি তৈরি করে বিদেশে রপ্তানি করা হয়। অর্থাৎ চামড়াজাত দ্রব্য অর্থাৎ চামড়া ব্যবহার করে আমরা যে জুতা, বেল্ট, ব্যাগ তৈরি করি, এগুলো তৈরি করে আমরা বিদেশে রপ্তানি করে থাকি। বাংলাদেশের চামড়াজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা। অর্থাৎ বাংলাদেশের যে চামড়া শিল্প রয়েছে বা চামড়াজাত দ্রব্য দিয়ে উৎপাদিত দ্রব্যগুলো বিদেশে রপ্তানি করে আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। প্রিয় শিক্ষার্থী, পাট শিল্প সম্পর্কে এখন জানব। কাঁচামাল হিসাবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্য ও রপ্তানি করি। অর্থাৎ আমাদের বাংলাদেশে যে পাট চাষের জন্য জলবায়ু বা আবহাওয়া অনুকূল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলাদেশে কাঁচা পাট বা পাট কাঁচামাল হিসাবে রপ্তানি করে থাকি। তেমনি পাশাপাশি এই পাট দিয়ে পাটজাত দ্রব্য বা পণ্য আমরা তৈরি করে বিদেশে রপ্তানি করে থাকি। পাট শিল্পে এদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। অর্থাৎ পাট শিল্প এদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। একসময় আমাদের পাটের থেকে জাতীয় আয়ের অধিকাংশ আয় করা হতো। বর্তমানে পোশাক শিল্পের পাশাপাশিও পাট শিল্পে জাতীয় আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশের পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, দৌলতপুর সহ নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। অর্থাৎ বাংলাদেশের যে পাট কলগুলো রয়েছে, এই কলগুলো নারায়ণগঞ্জ, চাঁদপুর এবং খুলনা সব যেখানে আর অন্যান্য যেখানে পাট কলগুলো রয়েছে, বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। এর অন্যতম কারণ হচ্ছে এই সব অঞ্চলে পরিবহন সুবিধা। অর্থাৎ পাট কলে পাটজাত দ্রব্য উৎপাদন করে সে এক স্থান থেকে আরেক স্থানে পরিবহনের সুবিধার জন্য বিশেষ করে নদীপথে ব্যবহার করা হতো বা নদীপথে ব্যবহার করার জন্য আমাদের বাংলাদেশে এই নদীর তীরবর্তী বিশেষ করে পাটকলগুলো তৈরি করা হয়েছে। কারণ একসময় আমাদের প্রধান পরিবহন বা যাতায়াত ব্যবস্থা ছিল নদীপথ, আর নদীপথে সহজেই এক পণ্য আনা নেওয়া করা যায়। এই কারণে পাটকলগুলো নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট এমনকি বস্ত্রও তৈরি করে থাকি। শুধু আমরা পাট দিয়ে পাটের ব্যাগ, কার্পেট এমন কিছু তৈরি করি না, এর পাশাপাশি আমরা পাটের বস্ত্রও তৈরি করে থাকি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। অর্থাৎ পাটের দিয়ে বা পাটজাত দ্রব্য দিয়ে যে আমাদের দেশে যে জিনিসগুলো তৈরি করা হয় বা যে জিনিসগুলো উৎপাদন করা হয়, এই জিনিসগুলো আমাদের দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারি। পাট শিল্প থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। অন্যান্য শিল্পের মতো বাংলাদেশে পাট শিল্প থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। যা পাশের ছবিতে কাঁচা পাট হিসেবে পাটের ব্যবহার দেখানো হচ্ছে। অর্থাৎ কাঁচামাল হিসাবে আমাদের পাটের ব্যবহার দেখানো হচ্ছে। অর্থাৎ আমাদের বিভিন্ন শিল্পের পাটের কাঁচামাল হিসাবে পাট ব্যবহার করা হচ্ছে। যেমন এই নদীপথ ব্যবহার করা হয়েছে। এই চিত্রে আমাদের নৌ পরিবহনের মাধ্যমে বা নৌকায় বা লঞ্চের থেকে পাট শ্রমিকরা পাটগুলো অন্যান্য শিল্পের কাঁচামাল হিসাবে তারা শিল্প কারখানায় নিয়ে যাচ্ছে, এই যা চিত্রে আমরা লক্ষ্য করতে পারি। আর এই পাট শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। আর এই পাট ও বস্ত্র বা ব্যাগ, কার্পেট শিল্পের ক্ষেত্রে এই কাঁচামাল হিসাবে আমাদের ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে আলোচনা হচ্ছে বাংলাদেশের শিল্প সম্পর্কে, এই শিল্প থেকে তোমাদের একটি আমি বাড়ির কাজ বা HW দিয়েছি। সেই HWটি হচ্ছে বাংলাদেশের কোন শিল্পে লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করে।
উক্ত শিল্পের সম্পর্কে 5টি বাক্য লেখো। অর্থাৎ তোমাদের আজকে যে আমি প্রশ্নটি এইচডব্লিউ হিসাবে দিয়েছি, কাঠামোবদ্ধ প্রশ্ন বা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এখানে এই প্রশ্নে আবার আমি বলছি, বাংলাদেশে কোন শিল্পে লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করে, উক্ত শিল্প সম্পর্কে 5টি বাক্য লেখো। অর্থাৎ কোন শিল্পে কাজ করে 1 মার্ক, 5টি বাক্যে 5 মার্ক, অর্থাৎ সমান সমান 6 মার্ক। অর্থাৎ যোগ্যতা ভিত্তিক বা কাঠামোবদ্ধ প্রশ্নটি এই এইচডব্লিউ তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের খাতায় সুন্দর করে অ্যান্সার করে প্রতি রবিবার স্ব ভবনে জমা দেবে, এবং এই খাতাগুলো আমরা দেখে একটি নির্দিষ্ট নাম্বার দেব, যে নাম্বারটি তোমাদের নির্বাচনী পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার জন্য ভালো ফলাফলের জন্য খুবই আশা অনুরূপ। অর্থাৎ এই জন্য তোমাদের অবশ্যই এইচডব্লিউগুলো জমা দেবে এবং এগুলো দেখে পরবর্তী রবিবারে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।